গত কয়েকদিন থেকেই লক্ষ্য করছি রথিজিৎ কেমন যেন অল্পেতেই বিরক্ত হয়ে উঠছে। এটা রথিজিতের স্বভাব বিরুদ্ধ। গত কয়েক বছর ওর সঙ্গী হয়ে থাকার দরুন এই জ্ঞান আমার হয়েছে যে এই সময় রথিজিৎকে ঘাঁটানো একদম উচিত কাজ হবে না, বরং শান্ত মনে ওর মন শান্ত হবার অপেক্ষা করতে হবে। এমন সময় বৌঠান 2 পেয়ালা চা নিয়ে গজগজ করতে করতে ঘরে প্রবেশ করল। গরমে আমার একেবারে নাজেহাল অবস্থা। খাও, এই গরমে তোমাদের চা খাওয়ার বিরতি নেই। নাও, দুজনে এবার আয়েশ করে বসে চা খাও। এদিকে আমার যে কি হাল। যেমন গজগজ করতে করতে মেঘমালা ঘরে প্রবেশ করেছিল সেইভাবেই আবার স্থান ত্যাগ করল। আজ চায়ের পেয়ালাও রথিজিতের তপ্ত মস্তিষ্ককে শান্ত করতে পারল না। উত্তপ্ত মেঘমালার দিকে একবার তাকিয়ে তপ্ত চায়ের পেয়ালা হাতে তুলে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল, আজ হঠাৎ মেঘমালার হলো কি? চা তো আজ প্রথম বানাচ্ছে না। আমি বললাম, কিছু মনে করো না ভায়া, তোমাদের দাম্পত্য কলয়ে প্রবেশ করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। তবু বলছি, মেঘমালার দিকে একটু নজর দাও। ও, তুমিও তাহলে মেঘমালার দলে নাম লেখালে বিজয়? না না, দলের কথা নয়। এতদিন ধরে মেয়েটা ভুগছে। ডাক্তার কতবার বলেছেন ওর এবার হাওয়া বদলের দরকার, কিন্তু তোমার তো সময়ই হচ্ছে না। ঠিক আছে, এখন তো হাতে কোনো কাজ নেই, তাহলে হাওয়াটা বদলে আসি, কি বলো? আর স্থানটা তুমি ঠিক করো না। আবার কোথায় বের হওয়ার কথা বলছো শুনি? নাকি এবারেও হঠাৎ করে দুজনে বের হয়ে যাবার মতলব করছো? না বৌঠান, এইবার রথিজিৎ তোমাকে সাথে নিয়েই বের হবে। কি বলছো? বাবা, আজ সূর্য কোন দিকে উদিত হলেন? তোমার বন্ধু আমায় নিয়ে ঘুরতে বের হবে, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? এটা নিশ্চয়ই তোমার বুদ্ধির ফসল। সত্যানুসন্ধানের সাথে ঘর করে এতদিনে তোমার মগজের ধার বেড়েছে মেঘ। বুদ্ধিটা সত্যিই বিজয়। তবে যেখানেই যাব 3 জনে যাব। জায়গাটা তোমরা দুজনেই ঠিক করো, আমি বরং একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, হাওয়া না ধোয়া? তা ধোয়া কেটে চললে সেটা বললেই তো হয়। মেঘমালা মুখ টিপে হাসল। মেঘমালার কথায় রথিজিৎ মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আর মেঘমালা মিলে কয়েকটা সম্ভাব্য গন্তব্যের নাম স্থির করে রাখলাম রথিজিতের সাথে আলোচনা করার জন্য। রাতে খেতে বসে মেঘমালা কথা তুলল। বলছি কি যে, কয়েকটা জায়গা আমি আর ঠাকুরপো মিলে জানো তো স্থির করে রেখেছি। এবার তুমি একবার চোখ বুলিয়ে বলো না, কোথায় যাচ্ছি আমরা? তা কোথায় কোথায় ঠিক করলে শুনি আগে। কম খরচের মধ্যে যেটা হবে সেখানেই যাব। কোথাও যাওয়ার আগেই তোমার খরচের চিন্তা, তাহলে না গেলেই হয়। এখানেই যেমন পচে মরছি তেমনই পচে মরবো। তোমরা বরং এক কাজ করো, 2 বন্ধু ওই কাজের নাম করেই ঘুরতে বেরো, আর আমি আর পুটিরাম তোমাদের পথ চেয়ে এই বাড়ি আগলে বসে থাকবো। এই পরিস্থিতিতে মেঘমালার রাগটা অহেতুক মনে হলো না আমার। পরিস্থিতি সামাল দিতে আমি বললাম, আরে খরচের কথা ভাবলে হবে? বাঙালির তো ওই আছেনি। রক্ষে করো বিজয়, এই সব দ্বীপ ফিপে আমি কোথাও যাব না। বাকি থাকলো দার্জিলিং, তাই তো? হ্যাঁ, সেখানের পাহাড়ি রাস্তায় মেঘমালা চলাফেরা করা কতটা সমীচীন হবে সেটা একবার ভেবে দেখো। হাওয়া বদল করে আরও শরীর খারাপ না করলে হয়। আমি বললাম, দেখো, তোমরা যদি অভয় দাও তাহলে আমি একটা কথা বলি। কি, কোনো গোপন সত্য ফাঁস করতে চলেছ নাকি বিজয়? আসলে আমার কাকা শিলিগুড়িতে থাকেন। অনেকবার তিনি তোমাদের নিয়ে যেতে বলেছেন ওনার বাড়িতে। তোমাদের আপত্তি থাকলে আমরা বরং কিছুদিন শিলিগুড়িতে কাটিয়ে তারপর যদি সম্ভব হয় দার্জিলিংয়েও যেতে পারি, অথবা কলকাতায় ফিরে আসতেও পারি। ওনাদের বাড়ির পরিবেশে
মেঘমালার কোনো অযত্ন হবে না। তোমার কাকার ব্যাপারে তো জানা ছিল না বিজয়, নিজের কাকা তোমার? হ্যাঁ, রক্তের সম্পর্ক নয় ঠিকই, কিন্তু আপনজনের থেকেও আপন। একসময় কলকাতাতেই থাকতেন, এখন প্রায় 2 দশকের বেশি সময় ধরে শিলিগুড়ির স্থায়ী বাসিন্দা। বাঘাযতীন কলোনিতে থাকেন। স্ত্রী, পুত্র, কন্যা, পুত্রবধূ আর ওই এক নাতি নিয়ে একেবারে ভরা সংসার। এলাকায় হারান ভট্টাচার্যের আলাদা কদর রয়েছে। বুঝলাম, মানে বেশ প্রভাবশালী ব্যক্তি। মেঘমালার কি মত জিজ্ঞাসা করে দেখো, ওর আপত্তি না থাকলে আমারও কোনো আপত্তি নেই। মেঘমালাকে উদ্দেশ্য করে যথাসম্ভব গলা নিচু করে বললাম, এই সুযোগ একদম হাতছাড়া যাবে না, না হলে আর কোথাও যাওয়া হবে না। মেঘমালা আমার পরামর্শে সম্মতি জানিয়ে দিল। ঠিক হলো, পরের সপ্তাহেই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। যথাসময়ে আমরা পৌঁছলাম কাকাবাবুর শিলিগুড়ির নিবাসে। কলকাতার অসহ্য গরম থেকে কয়েকদিনের রেহাই তো মিলবে। তারপর যদি রথিজিৎ রাজি হয়, তাহলে দার্জিলিংয়ের শীতলতা উপরই পাওনা হবে। এই সব কথা ভেবেই মনে পরম সুখ অনুভব করছিলাম। শিলিগুড়ির মনোরম আবহাওয়ার ছোঁয়া পেয়ে কয়েকদিনেই মেঘমালাও যেন অনেকটা চনমনে হয়ে উঠেছে। অবশ্য মেঘমালা চনমনে হওয়ার আরও একটা কারণ আছে বলে আমার ধারণা। সে হলো পুটুন, আমার কাকাবাবুর একমাত্র নাতি। মেঘমালার অন্তরের সুপ্ত মাতৃত্বের লালসা এই 4 মাসের ক্ষুদে অনেক বাড়িয়ে দিয়েছে। রথিজিৎ অনেক বড় সত্যানুসন্ধানী হয়েও নিজের স্ত্রীর মনের সত্য আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারল না। সত্যিই তো, আমি আর রথিজিৎ কাজে ব্যস্ত থাকলে মেঘমালা খুব একা হয়ে পড়ে। কতক্ষণ আর পুঁটি নামের তদারকি করে নিজেকে ব্যস্ত রাখবে? এখানে এসে মেঘমালাকে খুশি দেখে আমার বেশ ভালো লাগলেও সেই ভালো লাগাটা যে রথিজিতের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য নয়, তা বেশ বুঝতে পারছিলাম। মেঘমালা ঘরে ঢুকতেই রথিজিতের গোপন অভিমান একটু উঁকি দিয়ে গেল। কি খবর মেঘ? এখানে এসে তো আমাদের ভুলেই গেছো দেখছি। তা পাকাপাকিভাবে কি এখানেই থিতু হবার চিন্তা করছো? কথাটা কিন্তু মন্দ বলনি, থাকতে পারলে তো বেশ ভালোই হতো। ছোট্ট পুটুন, শ্যামা, কাকিমা, পরমা, ওদের ছেড়ে যেতে না আমার খুব কষ্টই হয়। ওদের ভালোবাসার সামনে আমাদের অদেখা করে দিলে তুমি। বিজয়, তোমার কথা এখানে এসে জীবনের সব থেকে বড় ভুল করলাম কিনা আমি সেটাই তো ভাবছি। মেঘমালার মুখ দেখে মনে হলো এই অসহায়তায় মেঘমালা বেশ আমোদ অনুভব করল। রথিজিৎকে অভয় দিতে আমি বললাম, আরে না না রথিজিৎ, আমার কাকারা খুব ভালো মানুষ, তোমার বিরহী জীবনের কারণ তারা হবে না। আনমনে মেঘমালা বলে উঠল, ভালো মানুষ? তবে একজন ছাড়া। হ্যাঁ, একজন ছাড়া মানে? সেই একজন কে বৌঠান? এই বাড়িতে কেউ কি তোমায় কিছু বলেছে? না না ঠাকুরপো, আমি সেভাবে কিছু বলিনি। এখানে সবাই খুব ভালো। তোমরা বরং কথা বলো, আমি দেখে আসি পুটুনের ঘুম ভাঙলো কিনা। কথা ঘোরাতেই যে মেঘমালা প্রস্থান করল সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমার আত্মীয়ের খারাপ কিছুতে পাছে আমি কষ্ট পাই, তাই তাদের খারাপ কিছু আমার সামনে বলল না। রথিজিৎকে বললাম, এই বলছি, তুমি কিছু বুঝলে ভায়া? বিন্দুমাত্র না। শোনো না, বলছি তবে একটু একান্তে বোঝার চেষ্টা করো না। আর যদি কিছু বুঝতে পারো তাহলে আমাকেও বুঝিও। তোমার মনে হয় না বিজয়, এখানে তুমি অকারণে রহস্য খোঁজার চেষ্টা করছো? রহস্য খোঁজা তোমার শখ রথিজিৎ, আমার নয়। আমার ভালোবাসা এই যে এই কলম, এর সাথেই আমি বেশ রয়েছি। এ সময় একটু রহস্য পেলে মন্দ হতো না। আর তোমার ভালোবাসার প্রসঙ্গ যখন তুললে, তাহলে একটা কথা বলি। তোমার এই প্রেয়সীর জন্যই আজ পর্যন্ত তোমার মাথায় টোপর উঠল না। না হলে ভালো লেখকের সাথে সাথে ভালো স্বামীর খেতাবটাও তোমার হতে পারত।
নিজের পিঠ বাঁচাতে রথিজিৎ এমন এক বিষয়ে আলোচনা শুরু করলো, যে বিষয়ে আমি আর আলোচনা বাড়াবো না। সেটা রথিজিৎ ভালো করেই জানে। মেঘমালার ব্যবহারে একটু চিন্তিত থেকেই গেলাম। এমন সময় পরমা এসে খবর দিল, নিচে তোমাদের খাবারের ব্যবস্থা করে মা ডাকছেন। পরমাকে বললাম, তুই যা, আমরা আসছি। পরমা মাথা নেড়ে চলে গেল। রথিজিৎ আমাকে জিজ্ঞাসা করলো, পরমার তো বিয়ের বয়স পার হতে চলল, এখন ওর বিয়ের ব্যবস্থা করছে না কেন কাকাবাবু? ওর বিয়ের প্রস্তাব আসে, কিন্তু কাকাবাবুর কাছে ওর জন্ম রহস্য জানার পর আর কেউ এগোয় না। রহস্য? সেটা কেমন? আরে তোমাকে বলতে বাধা নেই। আসলে পরমাকে কাকাবাবু আর কাকিমা দত্তক নিয়েছেন। ও আসলে মোক্ষদা মাসির সন্তান। মোক্ষদা মাসি মানে যিনি রান্না করেন? হ্যাঁ। আর ওর বাবা? সে এক অঘটনও বলতে পারো রথিজিৎ। পরমার মতো মোক্ষদা মাসিও ছোটবেলা থেকে এই বাড়িতেই মানুষ। মোক্ষদা মাসির বাবা মা দুজনেই এ বাড়িতে কাজ করতেন, আর বলতে পারো এই বাড়িতেই থাকতেন। একদিন এ বাড়িতে ডাকাত পড়ল। সবাই যখন নিজেকে বাঁচাতে ব্যস্ত, তখনই মোক্ষদা মাসি পড়ল ডাকাতদের হাতে। বাড়ির যা জিনিস লুট হলো, তার সাথে লুট হলো মোক্ষদা মাসিও। মোক্ষদা মাসির চিন্তায় ওনার মা গত হলেন। কিছুদিন অপেক্ষা করার পরে সকলে যখন মোক্ষদা মাসির ফেরার আশা ছেড়ে দিয়েছে, তখন অর্ধমৃত মোক্ষদা মাসিকে কেউ বা কারা যেন বাড়ির সদর দরজার কাছে ফেলে দিয়ে গেল। তুলে এনে অনেক চিকিৎসার পর মোক্ষদা মাসি যখন সুস্থ হলো, ততদিনে পরমা মাসির গর্ভে বেড়ে উঠেছে। এই খবর শোনার পর মাসির বাবা আত্মহত্যা করেছিলেন। অসহায় অন্তঃসত্ত্বা মোক্ষদা মাসির পাশে এসে দাঁড়ান কাকাবাবু আর কাকিমা। ওনারা আজীবনের জন্য মোক্ষদা মাসির দায়িত্ব নেন। ভূমিষ্ঠ হবার পর পিতার নাম দেওয়ার জন্য পরমাকে দত্তক নেন ওনারা। তারপর থেকে মোক্ষদা মাসি আর পরমা এই পরিবারেরই একজন হয়ে যায়। শিলিগুড়িতেই যে এই বাড়িটা কেনাই ছিল। কাকাবাবু সপরিবারে এখানে চলে আসলেন। পরমার জন্ম রহস্য যেন গোপন থাকে, এটাও কাকাবাবুর কলকাতা ছেড়ে এই শিলিগুড়িতে চলে আসার একটা বলতে পারো বড় কারণ। বুঝলাম। তাই সব ঘটনা কি পরমা জানে? দেখো, আমি যতদূর জানি পরমা যে কাকাবাবু আর কাকিমার সন্তান নয়, তাও জানলেও আসলেও যে মোক্ষদা মাসির গর্ভজাত, সেটা ওকে জানানো হয়নি। কাকাবাবুর পরিবারের ব্যাপারে যতই জানছি, ততই সম্মানে নত হয়ে যাচ্ছি। এখানে না আসলে এমন মানুষদের সাথে পরিচয় হওয়ার সৌভাগ্য থেকে সত্যি বঞ্চিত হয়ে যেতাম। এর জন্য তোমাকে ধন্যবাদ বিজয়। হয়তো পরে হলেও অসুবিধা নেই। যাই হোক, এখন এই খেতে চলো, না হলে খিদের চোটে আমি নত হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। খাবার ঘরে যাওয়ার পথে শশীভূষণ ও তার স্ত্রীর ঘর পড়ে। যেতে গিয়ে ওদের চাপা কথোপকথন আমার কানে এলো। তুমি এসব কি করে করতে পারলে? ও তোমার বোনের মতো, তার সাথে? ছি, তোমাকে স্বামী ভাবতেও আমার লজ্জা করছে। তো ভেবো না আমাকে স্বামী। আমাকে স্বামীর জায়গায় বসানোর মেয়ের কোনো অভাব নেই পৃথিবীতে। তাছাড়া তোমাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না আমার। তোমাকে বিয়ে না করলেই নয়, না হলে বাবা আমায় সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবেন বললে। শুধুমাত্র বাবার জন্যই বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি আমি। তা তো বুঝতেই পারছি। কি করে যে বাবা তোমার মতো দুশ্চরিত্র ছেলের উপর ভরসা করলো? হ্যাঁ, তোমার বাবা তো আমার বাবার টাকা দেখেই তোমাকে এ বাড়ির বউ করে পাঠালেন। মেয়ের বিয়ের আগে কোথায় পাঠাচ্ছেন সামান্যটুকু খোঁজ পর্যন্ত নিলেন না। এখন তোমার মুখে এসব কথা মানায় না, বুঝলে? তোমার তো কোনো অভাব নেই এই বাড়িতে। যেমন আছো তেমনই থাকো না। খাচ্ছ শুচ্ছ, আমার জীবনে নাক গলাতে আসছো কেন? শুধু টাকা নয়, ওনার চরিত্র স্বভাব সব জেনে ভেবেছিলেন ওনার ছেলেও ওনার মতোই হবেন। ঠিকই তো ভেবেছেন, বাবার মতোই তো হয়েছি আমি। দোহাই তোমার, এই চরিত্র নিয়ে বাবার সাথে আর নিজের তুলনা করো না। আমি নিচে যাচ্ছি।
আর লোক জানাজানি না করে নিচে খেতে এসো। এই কথা শোনা মাত্র রথিজিৎ চোখের ইশারায় আমার ঘরে ফিরে যেতে বলল। আমি কথা না বাড়িয়ে রথিজিৎকে অনুসরণ করলাম। শ্যামা ঘর থেকে বের হয়ে যেতে আমরাও খাবার ঘরের দিকে রওনা দিলাম। রাতের খাবারে আজও অন্য দিনের মতো বিপুল আয়োজন। খাবার খেতে খেতে লক্ষ্য করলাম বাড়ির সবার চোখে মুখে গভীর কোনো চিন্তার ছায়া পড়েছে। আমাদের যত্নের কোনো ত্রুটি হলো না ঠিকই, কিন্তু গত কয়েকদিনের মতো পরিবেশ আজ পেলাম না। কাকাবাবু আর শশীভূষণ ঠিকমতো খেলেন না। রথিজিৎ আমার দিকে তাকিয়ে বুঝতে চাইল আমি কিছু জানি কিনা। আমি নেতিবাচক ইশারায় বুঝিয়ে দিলাম আমি এসবের কিছুই জানি না। মেঘমালার দিকে তাকিয়ে বুঝলাম সে কিছু তো জানে, তবে এই সময় চুপচাপ খেয়ে উঠে নিজের ঘরে যেতে পারলেই যেন এই অস্বস্তিকর পরিবেশ থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে হলো। রথিজিৎ আমার সাথে আমার ঘরে এসে একটা সিগারেট ধরালো, একটু কিছু ভেবে বলল, বিজয়, কিছু মনে না করলে একটা কথা বলি? তুমি আবার কবে থেকে অনুমতি নিয়ে আমার সাথে কথা বলা শুরু করলে? হে, ব্যাপারটা তা নয় বিজয়। আমার মনে হয় এই বাড়িতে কিছু এমন একটা ঘটেছে যা ওনারা আমাদের জানাতে পারছেন না। আমাদের এখন ওনাদের একান্তে ছেড়ে দেওয়া উচিত। ওনাদের পারিবারিক ব্যাপার, পরিবারের মধ্যেই থাকাই ভালো। তুমি যা উচিত মনে করো তাই করো রথিজিৎ। আমি বরং কাল সকালে একবার কাকাবাবু আর কাকিমার সাথে কথা বলে নেব। সেই ভালো, এখন ঘুমাও। আমি মেঘমালাকে বলি যে যাবার জন্য প্রস্তুত থাকতে। পরদিন সকালে আমি কাকাবাবুকে আমাদের যাবার ব্যাপারে বলতে গেলাম। গিয়ে দেখি কাকাবাবুর ঘরে কাকিমা, পরমার, মুখ্যদামাসি সবাই উপস্থিত। কাকাবাবু নাকি অনেক ডাকাডাকি পরে কোনো সাড়া দিচ্ছে না। আমাকে দেখে সকলে সাহস পেল যেন। আমি জিজ্ঞাসা করলাম, এই কাকাবাবুর কি হয়েছে? সকালে উঠে মা চা এনে বাবাকে ডেকেছেন, কিন্তু বাবা সাড়া দিচ্ছেন না। আমি এগিয়ে গিয়ে হাত দিয়ে দেখলাম শরীর শক্ত হয়ে গিয়েছে। শরীরে প্রাণের কোনো লক্ষণ নেই। খুব ধীরে ধীরে বললাম, কাকাবাবু আর নেই। এক মুহূর্ত সব নিস্তব্ধ হয়ে গেল। কাকাবাবুর ঘরের 3 নারী কান্নায় ভেঙে পড়ল। আমি ওদের কি করে সান্ত্বনা দেব কিছুই বুঝে পেলাম না। এমন সময় শ্যামা ঘরে এসে বলল, কি হয়েছে বাবার? কাকাবাবু আর নেই শ্যামা, তুমি শশীভূষণকে একটু ডেকে দাও। কি বলছেন দাদা? বাবা তো কাল রাতেও ঠিক ছিলেন। কান্নায় শ্যামার গলার স্বর ক্ষীণ হয়ে আসলো। তুমি একবার শশীভূষণকে খবর দাও শ্যামা। সে তো ঘুম থেকে উঠছে না দাদা। অনেকবার ডাকাডাকি করার পর বাবাকে খবর দিতে এসেছিলাম। সে কি? চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। আসুন দাদা, কাল রাতেও বসার ঘরে শুয়েছিল। বসার ঘরে কেন? মাঝে মাঝে রাতে ওনার খুব মাথা ব্যথা করলে উনি বসার ঘরে এসে শুতেন। কাল রাতে পুটুন খুব বিরক্ত করছিল, কিছুতেই ঘুমোতে চাইছিল না। ব্যথার জন্য তাই উনি বসার ঘরে এসে শুয়েছিলেন। বসার ঘরে গিয়ে দেখলাম শশীভূষণ অঘোরে ঘুমাচ্ছে। নাকের কাছে হাত রেখে বুঝলাম শ্বাস চলছে। আমিও অনেক ডাকাডাকি করে ফল পেলাম না। শ্যামার কাছ থেকে ডাক্তারের ফোন নম্বর নিয়ে ওনাকে এ বাড়িতে আসতে বললাম। এতক্ষণে খেয়াল হলো এসবের মাঝে তো রথিজিৎকে খবরটাই দেওয়া হয়নি। তথাপি রথিজিৎকে ডাকতে গেলাম। রথিজিৎ, বলছি দরজাটা খোলো একবার। আসছি। কি হয়েছে বিজয়? এই তাড়াতাড়ি চলো আমার সাথে, সর্বনাশ হয়ে গিয়েছে। আরে কি হয়েছে বলবে তো? কাকাবাবু মারা গেছেন, আর ওদিকে শশীভূষণ ঘুম থেকে উঠছে না। কাকাবাবুর কি হলো?
কাল রাতেও তো ঠিকই ছিলেন। জানি না রথিজিৎ, তুমি একবার চলো। চলো। বলছি, শশীভূষণের জন্য ডাক্তারকে খবর দিয়েছো? হ্যাঁ, উনি এখনই এসে পড়বেন। ঠিক আছে, আগে কাকাবাবুর কাছে চলো। অনেকক্ষণ ধরে রথিজিৎ কাকাবাবুকে নিরীক্ষণ করল। আমি আর ধৈর্য রাখতে না পেরে জিজ্ঞাসা করলাম, রথিজিৎ, বলছি, কি বুঝলে বলো তো? স্বাভাবিক মৃত্যু বলেই তো মনে হচ্ছে, শরীরে কোনো আঘাতের চিহ্নই নেই। আচ্ছা, ওনার কি কোনো অসুখ ছিল? কাকিমা বলতে পারবেন, কিন্তু স্বামীর আকস্মিক মৃত্যুতে কাকিমার যে অবস্থা, ওনাকে মনে হয় এখন এসব জিজ্ঞেস না করাই ভালো। দেখছো তো কেমন পাথর হয়ে গেছেন। চলো আমরা শশীভূষণের ঘরে যাই। কিন্তু ওদের ঘরের সামনে দিয়েই তো এখানে আসলাম, ওই ঘর থেকে তো কোনো শব্দ পেলাম না। কাল রাতে শশীভূষণ তো বসার ঘরে শুয়েছিল। ওখানেই চলো তাহলে। আমরা শশীভূষণের কাছে এসে দেখলাম ততক্ষণে ডাক্তারবাবু চলে এসেছেন। শশীভূষণকে পরীক্ষা করছেন। পরীক্ষা শেষ হতে আমি আর রথিজিৎ এগিয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, কি বুঝলেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু আমাদের দেখে শ্যামার দিকে তাকিয়ে বললেন, ওনাদের তো চিনতে পারলাম না। শ্যামার উত্তরের অপেক্ষা না করে আমি বললাম, আমি বিজয়, এটা আমার কাকার বাড়ি, আর শশীভূষণ হচ্ছে আমার ভাই, আর ইনি সত্যানুসন্ধানী রথিজিৎ সান্যাল। ও, আপনারা কলকাতা থেকে এসেছেন? আর উনি কি বিখ্যাত রথিজিৎ সান্যাল? ও বাহ, সত্যি কি ভাগ্য আমার। ডাক্তারবাবু, বলছি যে শশীভূষণ কেমন আছে? আচ্ছা, উনি কি আফিম খেতেন? শ্যামা উত্তর দিল, না, এ বাড়িতে শুধু বাবা আফিম খেতেন। কাকাবাবুর ব্যাপারটা কি ডাক্তারকে তুমি বলেছো শ্যামা? রথিজিৎ জিজ্ঞেস করলো শ্যামাকে। শ্যামা দুদিকে মাথা নাড়ল মাত্র। ডাক্তারবাবুকে রথিজিৎ নিজেই অনুরোধ করল একবার কাকাবাবুকে দেখে যাওয়ার জন্য। উনি রাজি হলেন। কাকাবাবুকে পরীক্ষা করে রথিজিৎকে বললেন, হার্ট অ্যাটাক বলেই মনে হচ্ছে, তবে আমি যতদূর জানি ওনার হার্টের কোনো সমস্যা তো ছিল না। এত বড় অঘটন ঘটে যাওয়ার তো কথা নয়। কোনো দুশ্চিন্তার ফলে এমন হওয়া ব্যাপারটা অসম্ভব নয়। তবু আমি বলবো একবার পুলিশে খবর দিয়ে পোস্টমর্টমটা করিয়ে নিন। আসলে কাকাবাবুর পর শশীভূষণেরই এসব করার কথা। এখন তো ওই এবারের কর্তা। শশীভূষণের সুস্থ হতে কত সময় লাগবে? সে তো 1 ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি ওনার সুস্থ হওয়ার, তারপর দেখি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানানোর কিছুই নেই। হারানবাবু যবে থেকে এখানে আছেন, আমি এবারই সকলের চিকিৎসা করে আসছি। কিন্তু আজ যে কোথা থেকে কি হলো কিছুই বুঝে উঠতে পারছি না। আজ তাহলে আসি। শশীভূষণ কেমন থাকে আমি পরে খোঁজ নিয়ে যাব। দরকার হলে আমাকে খবর দেবেন। ধন্যবাদ ডাক্তারবাবু। ঘণ্টাখানেক পরে শশীভূষণের ঘুম ভাঙল বটে, তবে সব কিছু জেনে কেমন যেন গুম হয়ে থাকলো। পুলিশে খবর দেওয়ার কথা একবার শ্যামা বলল শশীভূষণকে, কিন্তু শ্যামার কথায় শশীভূষণ ভ্রুক্ষেপও করল না। এভাবেই কাকাবাবু শ্রেষ্ঠকৃত্য হলো। আমাদের যাবার ব্যাপারটা আর বলা হয়ে উঠল না। পরিস্থিতি বুঝে আমরা কাকাবাবুর শ্রাদ্ধ পর্যন্ত এখানেই থাকার সিদ্ধান্ত নিলাম। পরদিন আরও একটা ঘটনা ঘটল, যেগুলো ঘটনাগুলোর মোড় একেবারে ঘুরিয়ে দিল। পরদিন সকালে পরমার ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার হলো। আত্মহত্যা করেছে পরমা।
গলায় দড়ি দিয়ে। সকালে পরমার উঠতে দেরি হচ্ছে দেখে মুখ্যদা মাসি পরমার ঘরে ঢুকে পরমার ঝুলন্ত দেহ দেখতে পায়। মাসির চিৎকার শুনে সকলে পরমার ঘরে ছুটে আসে। কাকাবাবুর সময় পুলিশ ডাকা না হলেও এবার রথিজিৎ আর আমার বলায় পুলিশ ডাকা হলো। হাজার হোক এটা অস্বাভাবিক মৃত্যু, তবে শশীভূষণ পুলিশ ডাকতে মোটেও রাজি হলো না। কাকিমা বলাতে সে এক প্রকার নিমরাজি হয়ে তারপর পুলিশে খবর দিল। ইন্সপেক্টর প্রবীর চ্যাটার্জি এলেন তার দলবল নিয়ে। পরমার দেহ নামানো হলো। পরমার মৃত্যুতে সবথেকে বেশি ভেঙে পড়েছে শ্যামা আর মুখ্যদা মাসি। মেঘমালা একা হাতে কিছুতেই ওদের সামলাতে পারছে না। ওদিকে ছোট্ট পুটুন হয়তো পরিবারের এই কঠিন সময়ের কথা আন্দাজ করতে পেরে সমানে কেঁদে চলেছে। কাল কাকাবাবুর মৃত্যুর পর যেমন শ্যামাকে শক্ত হাতে সব সামলাতে দেখছিলাম, আজ পরমার মৃত্যুর পর সেই ছবি একেবারে পাল্টে গেল। কালকের শক্ত শান্ত শ্যামা আজ যেন বড় অশান্ত ও অসহায় হয়ে পড়েছে। বরং কাকিমা এ সময় শক্ত হাতের আঙুল ধরলেন। কাকিমার জন্যই এই বাড়িতে পুলিশের প্রবেশ সম্ভব হলো। ইন্সপেক্টর চ্যাটার্জি এসেই পরমা এবং পরমার ঘর পরীক্ষা করে দেখলেন। তারপর শশীভূষণকে ডেকে বললেন, ঘরের দরজা তো ভাঙা দেখছি না, তবে কি দরজা খোলা ছিল? হ্যাঁ, সকালে মুখ্যদা মাসি ওই দরজাটা খোলা পেয়েছিল। কেউ যদি আত্মহত্যা করে তাহলে তো দরজা আগে বন্ধ করবে, যেন কেউ তার কাজে বাধা দিতে না পারে। দরজা খুলে আত্মহত্যা করতে এই প্রথমবারই আমি দেখছি। অদ্ভুত ব্যাপার, তাই না? এবার এ কেমন কথা? কি ভেবে পরমা দরজাটা খুলে আত্মহত্যা করলো সেটা তো সে নিজেই বলতে পারতো, আমি কি করে বলবো বলুন তো? দেখুন শশীভূষণ বাবু, পরমার মৃত্যু স্বাভাবিক নয়, তাই পোস্টমর্টম তো করতেই হবে। বডি পেতে আপনাদের একটু সময় লাগবে। আর না না, ওসব পোস্টমর্টম করার কোনো দরকার নেই ইন্সপেক্টর। মা জোর করেছিলেন বলে আপনাকে ওই খবরটা দিলাম। এটা আমাদের পারিবারিক ব্যাপার। পোস্টমর্টম হলে এ বাড়ির সম্মানহানি হবে। আপনি বডি ছাড়লে আমরা পরবর্তী ব্যবস্থা করতে পারি। কিন্তু আমার হাত যে বাঁধা শশীভূষণ বাবু, আইনের কিছু নিয়ম আছে, তার বাইরে গিয়ে কিছু করা আমার পক্ষেও সম্ভব নয়। আর একটা কথা, আমি বাড়ির সকলের সাথে এই ব্যাপারে আলাদা করে কথা বলবো। পরমার আত্মহত্যার ব্যাপারে এ বাড়িতে কেউ কিছু জানে না। এটা তো তদন্ত সাপেক্ষ। আমি জিজ্ঞাসাবাদ করার আগে বিনা অনুমতিতে কেউ কোথাও যাবেন না। কিছু অতিথি আছেন বাড়িতে, আপনি কি তাদেরও জিজ্ঞাসাবাদ করবেন ইন্সপেক্টর? অবশ্যই। তারা গত 3 দিন মাত্র এখানে এসেছেন। ওনারা এসব ব্যাপারে কিছুই জানেন না। ওনাদের এসব থেকে বাদ দিলে হতো না? অদ্ভুত ব্যাপার তো, আপনাদের অতিথিরা আসার পর থেকেই যে এ বাড়িতে একের পর এক অঘটন ঘটেছে। এখানে আসার সময় শুনলাম গতকালই নাকি এ বাড়ির গৃহকর্তার মৃত্যু হয়েছে, আজ আবার দেখছি আত্মহত্যা। ব্যাপারটা যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয় শশীভূষণ বাবু। পরিস্থিতি সামাল দিতে আমি বললাম, জিজ্ঞাসাবাদে আমার বা রথিজিৎ কারোরই কোনো আপত্তি নেই। আমার মুখে আমাদের নাম শুনে ইন্সপেক্টর বললেন, আপনাদের পরিচয় কি? আমি বিজয়, আর এ হলো রথিজিৎ সান্যাল। ও, বিজয় আর রথিজিৎ সান্যাল, হ্যাঁ নামটা চেনা চেনা লাগছে। ও, কলকাতার গোয়েন্দা রথিজিৎ সান্যাল, তাই তো? কলকাতা থেকে এসেছি বটে, তবে আমি গোয়েন্দা নই, আমি সত্যানুসন্ধানী। রথিজিৎ কখনোই নিজেকে গোয়েন্দা পরিচয় দিতে চায় না। ওই একই হলো মশাই, আপনি এখানে থাকতে আমি আর কি করব? আরে না না, আপনি আপনার কাজ করুন। আমি এখানে কোনো তদন্ত করতে আসিনি, ঘুরতে এসেছিলাম মাত্র। তবে
অ্যাকশন নেওয়ার আগে যদি আমাকে একটু জানান তবে খুব উপকার হয়। এভাবে বলবেন না, আপনার কোনো কাজে সাহায্য করতে পারা তো আমার সৌভাগ্য। একটা অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনি কি কাল একবার ওই সময় করে এসে জিজ্ঞাসাবাদ করতে পারবেন? মানে বুঝতেই তো পারছেন শ্যামার মুখ্যদামাসির যে অবস্থা, তাতে করে ওরা কিছু বলার মতো অবস্থায় নেই। ঠিক আছে, তাহলে আমি আবার কাল একবার আসবো। পোস্টমর্টম রিপোর্টটা পেলে একটু জানাবেন প্লিজ। অবশ্যই, কাল দেখা হচ্ছে তাহলে। তার মধ্যে কোনো দরকার হলে আমাকে খবর দিতে পারেন, অথবা পুলিশ স্টেশনে চলেও আসতে পারেন। নমস্কার। নমস্কার। পুলিশ পরমার বডি নিয়ে চলে যাওয়ার পর মেঘমালা এসে খবর দিল, কাকিমা তোমাদের দুজনকে একবার ওনার ঘরে ডেকেছেন। শ্যামার মুখ্যদামাসি কেমন আছেন? অনেক কষ্টে মুখ্যদামাসিকে ঘুম পাড়ানো হয়েছে। শ্যামাও এখন পুটুনের দেখাশোনা করতে একটু শান্ত হয়েছে। মেয়েটার উপর দিয়ে যা যাচ্ছে, যাকে বলে মেঘমালা ঘর থেকে বের হয়ে গেল। আমি রথিজিৎকে বললাম, মেঘমালা এই কয়দিনেই এবাড়ির আপনজন হয়ে উঠেছে বলো। হ্যাঁ, বিশেষ করে শ্যামার আর পুটুনের। শ্যামার ব্যাপারে অনেক কিছু জেনেও গেছে। রথিজিৎ সিগারেটে টান দিতে দিতে অন্যমনস্কভাবে বলে উঠল, কি জেনেছে? সেটাই তো জানার বিষয় বিজয়। চলো এখন কাকিমার কথা শুনে আসি। কাকিমার ঘরে গিয়ে দেখলাম ওখানে শশীভূষণ আগে থেকেই উপস্থিত ছিল। আমাদের দেখে কাকিমা বিছনা থেকে নামতে যাচ্ছিলেন। রথিজিৎ বাধা দিল, এসো বাবারা, তোমরা কদিনের জন্য এখানে ঘুরতে এসে ফেসে গেলে, তার জন্য আমি খুবই লজ্জিত। আপনি এভাবে কেন বলছেন? আপনাদের এমন পরিস্থিতিতে আমরা যদি কিছু করতে পারি তবে অবশ্যই জানাবেন। বলার জন্যই তোমাদের ডেকেছি বাবা। কাল স্বামী হারালাম আর আজ মেয়ে। না জানি আরও কি দেখা বাকি আছে জীবনে। আজ বাড়িতে পুলিশ এসেছে। তোমরা তো পুলিশের সাথে কথা বলে অভ্যস্ত, পুলিশও তোমাদের মান্য করে। তোমরা একটু দেখো বাবা, শশী তো অত শত বোঝে না, তোমরা একটু ওর পাশে থেকো বাবা। সে আপনাকে আলাদা করে বলতে হবে না কাকিমা। আরও একটা কথা বলতে চাই। বলুন। কি করে যে বলি, না বলেও উপায় নেই। আসলে পরমা মৃত্যুর সময় গর্ভবতী ছিল। আহা মা, এসব বলার দরকার কি এখানে? এখনই বলা দরকার শশী। কাল পরমার দেহ কাটাছেঁড়া করার পর সবাই সব জেনে যাবে। আর লুকিয়ে রেখে কোনো লাভ নেই বাবা। তোমাদের কাকার মৃত্যুর আগের দিন আমরা এই সত্য জানতে পারি, তবে এই সন্তানের পিতাকে তা আমরা জানি না। আমি আর মোক্ষদা অনেক জিজ্ঞাসা করার পরেও পরমা কোনো উত্তর দেয়নি। হয়তো তার সন্তানের পিতাকে আড়াল করার জন্যই আমাদের মেয়েটা জীবন দিয়ে দিল। শাড়ির আঁচলে চোখ মুছে বললেন কাকিমা, আমি যতদূর দেখেছি শ্যামা পরমার খুব কাছের মানুষ ছিল। এ ব্যাপারে শ্যামা কিছু জানে না? শ্যামা জানলে আমাকে জানাতো, ও কিছু জানে না। কোথায় গিয়ে মুখ কালো করেছিল আমরা কি করে জানবো? এই জন্যই লোকে বংশের খোঁজ করে। আহ শশী, কি বলছো পরমার সম্পর্কে? ও আমাদের সন্তান। তোমাদের সন্তানের পরিচয় দিলেই ও রক্তটা পাল্টে যাবে না মা? যে নিজে পাপের ফসল, সে যে পাপ করবে সেটাই তো স্বাভাবিক। শশী চুপ করো। সত্যি বলা তো তুমি শুরু করেছিলে মা, আমি তো তোমার কাজটা একটু সরল করে দিচ্ছি মাত্র। বলেই শশীভূষণ ঘর থেকে বের হয়ে গেল। তোমরা শশীর কথায় কিছু মনে করো না বাবা, ও একটু রকচটা। এটা সত্যি যে পরমা আমার গর্ভে জন্মায়নি, তবে ও আমাদেরই সন্তান ছিল। ও কোনো পাপ করতে পারে না বলেই আমার বিশ্বাস। আচ্ছা কাকিমা, পরমা কি একা বাইরে কোথাও যেত, অথবা বাড়িতে কেউ কি ঘন ঘন যাতায়াত করত? কখনোই নয়। ঘরের কাজ করে যেটুকু সময় পেত সেলাই করত। বৌমা ছাড়া ওর কোনো বন্ধুও ছিল না। আপনি অনুমতি দিলে আমি আর বিজয় কি শ্যামার সাথে আলাদা করে কথা বলতে পারি? অবশ্যই বাবা,
তোমরা মেঘমালাকে বলো, ও ডেকে দেবে। তার দরকার হবে না কাকিমা, আমরা বৌঠানের সাথে ওনার কাছেই চলে যাব। আজ তাহলে আসি। এসো, তবে যা করবে এ বাড়ির মঙ্গলের কথা মাথায় রেখে করো বাবা। এই এলাকায় তোমার কাকাবাবুর আলাদা সম্মান ছিল, আজ ওনার অবর্তমানে ওনার অর্জন করা সম্মানটুকু যেন অক্ষুণ্ণ থাকে, এতটুকু দেখো। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কাকিমা, পরমার সত্যটা যেন গোপন থাকে তার আপ্রাণ চেষ্টা করব। মেঘ, মেঘ! এ কি তোমরা এখানে? আবার কিছু হয়েছে নাকি? না না, ভয়ের কিছু নেই, আমরা একটু শ্যামার সাথে কথা বলতে চাই, একটু গিয়ে বলো ওনাকে। একটু দাঁড়াও, ভেতরে এসো তোমরা। আসতে পারি? আসুন। দেখুন, আপনার মানসিক অবস্থা আমরা বুঝতে পারছি, তবে পরমার জন্যই আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আপনি হয়তো জানেন, মৃত্যুর সময় পরমা অন্তঃসত্ত্বা ছিল। কি? পরমা? এ হতে পারে না, পরমা তেমন মেয়ে ছিল না। আপনি তো পরমার সব থেকে কাছের মানুষ ছিলেন, পরমা আপনাকে কখনো কিছু বলেনি? বিশ্বাস করুন, এই ব্যাপারে আমি কিছুই জানি না। গত কিছুদিন যাবত পরমা অন্যমনস্ক থাকতো। আমি নিজের জীবন নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ব্যাপারটা গুরুত্ব দিইনি। কত বড় অন্যায় করেছি পরমার উপর। একটু যদি ওর খেয়াল রাখতাম, তাহলে হয়তো আজ আমার পরমা এইভাবে ছেড়ে যেত না। আমার সব কষ্টের ভাগিদার হয়ে থাকলো, অথচ নিজের কষ্টের ভাগা হয়ে দিল না। শেষ একটা কথা জেনেই চলে যাব, পরমা কি একা বাড়ির বাইরে কোথাও যেত, অথবা কেউ কি এ বাড়িতে আসতো পরমার সাথে দেখা করতে? না। মেঘমালার বুকে মুখ গুঁজে কাঁদতে কাঁদতে কোনো মতে অস্পষ্ট স্বরে উত্তর দিল শ্যামা। খুব কষ্ট হলো শ্যামাকে দেখে। এ বাড়িতে তার নিজের স্বামীর কাছে সে অযাচিত, মনের কথা ভাগ করার মতো সম্পর্ক তার সাথে হয়তো কখনো গড়ে ওঠেনি। তবু শ্বশুর শাশুড়ির সেবা করে হাসি মুখেই পরিবারের সব দায়িত্ব পালন করছে মেয়েটা। সত্যি বলতে পরমা যাও ছিল, সেও শ্যামাকে ফাঁকি দিয়ে চলে গেল। যাবার আগে কারণটুকুও বলে গেল না। আমরা এখন আসছি, পরে যদি কিছু দরকার হয় তাহলে আবার আসব। আর নিজেকে শক্ত করুন শ্যামা, আপনি এত দুর্বল নয়। আমার শক্তি, আমার বিশ্বাস সব আর চূর্ণ হয়ে গেছে। আমি শেষ হয়ে গেছি দাদা, শেষ। শেষ হয়ে যাওয়া এত সহজ নয় শ্যামা। জীবন নরম মানুষকেও পরিস্থিতির জন্য তৈরি করিয়ে নেয়। আপনি তো অনেক সাহসী, আপনি এইভাবে ভেঙে পড়লে সংসারটা চলবে কি করে? সংসার তো শুধু আমার একার নয় দাদা, আমিও তো মানুষ, আমারও তো বাঁচার জন্য কিছু চাহিদা আছে। আমি কিসের তাগিদে বাঁচবো বলতে পারেন? ঈশ্বর সকলের পরীক্ষা নেন জীবনে কোনো না কোনো সময়। ধরে নিন এখন আপনার পরীক্ষা চলছে, হেরে যাবার আগেই হার মানবেন না। ন্যায়ের জয় একদিন না একদিন হবেই, বিশ্বাস রাখুন। ঈশ্বর কি আমার সাথ দেবেন? নিশ্চয়ই দেবেন। ঈশ্বরের ন্যায় বিচারের আপনি অপেক্ষা করুন। তাছাড়া আমরা তো আপনার পাশেই আছি। শ্যামার ঘর থেকে বের হয়ে রথিজিৎ বলল, ছটপট তৈরি হয়ে একবার নিচে এসো বিজয়। তাহলে এখন কোথায় যাব আমরা? প্রশ্ন করবে নাকি আমি একাই যাব? মানে ঠিক আছে, আসি। পরদিন সকাল সকাল ইন্সপেক্টর প্রবীর চ্যাটার্জি এসে হাজির হলেন। শশীভূষণ সহ আমার আর রথিজিতের তলব হলো। আমরা যাওয়ার পর ইন্সপেক্টর শুরু করলেন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আপনাদের জানাই যে মৃত্যুকালে পরমা দেবীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাছাড়া উনি অন্তঃসত্ত্বাও ছিলেন। এখন প্রশ্ন হলো, এই সন্তান কার ছিল? আমি খোঁজ নিয়ে যা জেনেছি তাতে পরমা দেবী একা বাইরে কোথাও যেতেন না, অথবা বাইরের কোনো পুরুষ এ বাড়িতে আসতো না। তার মানে দাঁড়ায় এ বাড়িরই কারোর জন্যই পরমা দেবী সন্তান সম্ভবা ছিলেন। এ বাড়ির পুরুষ বলতে তো দুইজন,
শশীভূষণ বাবু আর হারান বাবু। রথিজিৎ একবার শশীভূষণের উপর চোখ বুলিয়ে নিয়ে বলল, হারানবাবু হচ্ছে পরমার পিতা, তাই মনে হয় ওনাকে সন্দেহের ঊর্ধ্বে রাখাই ভালো। পরমা তো ওনার দত্তক নেওয়া মেয়ে ছিল, অসম্ভব কিছুই না রথিজিৎ বাবু। হারানবাবুর মৃত্যুর পরেই পরমার আত্মহত্যার কিন্তু এই দিকেই ইঙ্গিত করছে। আর তাছাড়া আপনার কথা মতো যদি হারানবাবুকে ছেড়েও দিই, তাহলে তো বাকি থাকেন শশীভূষণ বাবু। এ ব্যাপারে উনি ভালো বলতে পারবেন। কি বলেন শশীভূষণ বাবু? আপনারা পরমার মৃত্যুর সুযোগ নিয়ে আমাদের পরিবারের ব্যাপারে যা ইচ্ছা তাই বলতে পারেন না ইন্সপেক্টর। আপনারা অনেক কিছু খোঁজ নিয়েছেন, এটা খোঁজ নেননি আমাদের পরিবারের সম্মান কতটা। সম্মান তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করতে হয়। আর বিজয়দা, মা তোমাদের এই বাড়ির সম্মান রক্ষা করতে বলেছেন, তাহলে এটাই কি তার প্রমাণ? তাহলে পরমা দেবীর পরিস্থিতির জন্য কে দায়ী? আমার তো ধারণা এসবের পিছনে ছিলেন হারানবাবু নিজে। পরমার ব্যাপার জানাজানি হওয়ার ভয়ে উনি আত্মহত্যা করেছেন। আপনারা সব জেনেও ব্যাপারটা ঢুকাতে পুলিশ না ডেকে ওনার সৎকার করে দিয়েছেন। আপনি এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যান ইন্সপেক্টর, পুলিশের গায়ে আমি হাত দিতে চাই না। রথিজিৎ আমাকে চোখের ইশারায় বলল শশীভূষণকে এখান থেকে নিয়ে যেতে। আমি ওর কথা মতো শশীভূষণকে নিয়ে যেতে গেলাম, কিন্তু সে এতই উত্তেজিত ছিল যে তাকে টেনে নিয়ে যাওয়া আমার পক্ষে সহজ কাজ হলো না। তথাপি যেন তেন প্রকারে তাকে নিয়ে বাইরে আসলাম। একটু পরে রথিজিৎ এসে জানালো, আমি কথা বলে নিয়েছি, এসব কথা বাইরের কেউ জানবে না। তবে তদন্ত এখনও চলবে, ইন্সপেক্টর সকলের বয়ান নেবেন। কাকিমা আবার ডেকে পাঠালেন আমাদের দুজনকে। এবারে আর শশীভূষণ উপস্থিত ছিল না। বলছি বাবারা, এসব কি শুনছি? পরমার জন্য নাকি পুলিশ তোমাদের কাকাবাবুকেও সন্দেহ করছেন? আসলে এখন কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় কাকিমা, বিশেষ করে যখন আমরা কেউই আসল সত্যটা জানি না। তা বলে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে এমন কথা বলবে? উনি কখনোই এমন কাজ করতে পারেন না। আমি ইন্সপেক্টর প্রবীর চ্যাটার্জির সাথে কথা বলেছি কাকিমা, সত্যটা জানার আগে কোনো কথা পাঁচকান হবে না। আপনাদের পারিবারিক সম্মানের কথা মাথায় রেখেই সব কিছু করা হবে। তোমার মুখের কথাতেই বিশ্বাস করছি বাবা, পারলে আমার বিশ্বাসের মান রেখো। আপনি আমার উপর ভরসা করতে পারেন কাকিমা। তাহলে আজ আসি। হ্যাঁ বাবা, এসো। ঘর থেকে বের হয়ে আমার ঘরে এসে রথিজিৎ একটা সিগারেট ধরালো। তারপর আমাকে বলল, কি বুঝছো বিজয়? সবই তালগোল পাকিয়ে যাচ্ছে। তুমিও কি করতে চাইছো কিছুই বুঝতে পারছি না। সময় হলেই বুঝবে। এখন মুখ্যদা মাসিকে একটু চা দিতে বলো। বলছি। কিছুক্ষণ পরে মুখ্যদামাসি 2 পেয়ালা গরম চা নিয়ে প্রবেশ করলো ভিতরে। যেমন নীরবে এসেছিল তেমন নীরবেই চলে যাচ্ছিল। রথিজিতের ডাকে আবার ফিরে এলো মাসি। সবই তো শুনছো মাসি, পুলিশ কাকাবাবুকে সন্দেহ করছে পরমার পরিস্থিতির জন্য। তোমার কি মনে হয়? ছোটবাবু এই কাজ করেননি। তবে কে করেছে মাসি? সে আমি কি করে জানবো? কেন, পরমা তোমাকে বলেনি? পরমা তোর মৃত্যুর আগে ওর জন্মরহস্য জেনে গিয়েছিল। তুমিই তো পরমাকে সব জানিয়েছিলে। হ্যাঁ, আমি জানিয়েছি। আমি তো মা, ওকে পেটে ধরেছি, চোখের সামনে ওকে বড় হতে দেখলাম। কখনো মায়ের অধিকার চাইনি আমি, কিন্তু সন্তানের এমন বিপদের দিনে মা কি চুপ করে থাকতে পারে? আচ্ছা, তুমি কি শশীভূষণের দুধে আফিম মিশিয়েছিলে? না দাদাবাবু, আমি মেশাইনি। আমি তো শুধু ছোটবাবুকে আফিম দিতাম। তবে শশীভূষণকে কে আফিম দিল? তা আমি জানি না দাদাবাবু। ঠিক আছে, তুমি যাও এখন। মুখ্যদামাসি চলে যাওয়ার পর আমি রথিজিৎকে জিজ্ঞেস করলাম, পরমা যে সব জানতো তা তুমি জানলে কি করে? জানতাম না তো। আমি আন্দাজ করেছিলাম শশীভূষণকে আফিম দেওয়া হয়েছিল, তবে যে দিয়েছে তার হাত কাঁচা।
হয়তো আফিম দিয়ে শশীভূষণকে মারার চেষ্টা করেছিল সে। কাকাবাবুর পোস্টমর্টম হলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যেত বিজয়। এই কথা কেন বলছো? বলবো সখা, সবই বলবো। আর একটা খবর পেতে দাও, তারপর সব বলবো। কি খবর? উফ বিজয়, তোমার ধৈর্য এত কম কেন? বলছি তো সবুর করো। অগত্যা রথিজিতের কথা মতো অপেক্ষা করতে থাকলাম। শেষমেশ সন্ধ্যায় রথিজিৎ সকলকে কাকিমার ঘরে ডেকে পাঠালো। যথাসময়ে রথিজিতের সাথে আমিও কাকিমার ঘরে প্রবেশ করলাম। দেখলাম সকলেই প্রায় উপস্থিত। রথিজিৎ সকলের উপর চোখ বুলিয়ে বলল, সবাই এসে গেছেন দেখছি, মোক্ষদা মাসি ছাড়া। শশীভূষণ বললেন, পারিবারিক ব্যাপারে কাজের লোকের তো উপস্থিত থাকার কোনো দরকার নেই রথিজিৎ বাবু। সমস্ত ঘটনার সাথে যে মোক্ষদা মাসির যোগ আছে, ওনাকে ছাড়া সব সত্য কথা বলা যাবে না শশীভূষণ বাবু। দয়া করে ওনাকে ডেকে পাঠান। তার মানে কি মোক্ষদা মাসি পরমাকে খুন করেছে? খুন? আমি তো খুনের কথা উল্লেখ করিনি শশীভূষণ বাবু। শশী, তুমি চুপ করো। বৌমা, যাও একবার মোক্ষদাকে এ ঘরে আসতে বলো। আচ্ছা মা। কিছুক্ষণ পরেই শ্যামা মোক্ষদা মাসির সাথে উপস্থিত হলো। বৌমনি, আমাকে ডেকেছেন? আমি নয় মোক্ষদা, রথিজিৎ তোমাকে ডেকেছে। এবার বলুন রথিজিৎ বাবু, কি বলার জন্য আমায় ডেকেছিলেন? শশীভূষণ বাবু, বলছি, মোক্ষদা মাসি, আমার যদি কিছু ভুল হয় তাহলে সেটা শুধরে দিও। গল্পটা শুরু আজকের থেকে 2 দশক আগে। একটা খুব সাধারণ মেয়ে ছিল। তার বাবা মা যেখানে কাজ করত সেই বাড়ির ছেলেকে মেয়েটি পছন্দ করত, বলা ভালো ভালোবাসত। কিন্তু তার সাধ্য কি বামুন হয়ে চাঁদ ধরতে চাওয়ার? তাই সুদর্শন চেহারার দয়ালু, বুদ্ধিমান, পরোপকারী ছেলেটিকে মেয়েটি মনে মনেই ভালোবাসতে লাগল। এসব থেকে অজানা ছেলেটি যথাসময়ে বাড়ির ঠিক করে দেওয়া মেয়েকে বিয়ে করে সংসার শুরু করে। তাদের একটি পুত্র সন্তান হয়। এতদিনে মেয়েটি বুঝে গিয়েছিল যে সে যাকে ভালোবাসে তার জীবনে সে গুরুত্বহীন। এই চিন্তা তাকে খুব কষ্ট দিত। তার সদ্য কৈশোর পার হওয়া মন চাইত একবার হলেও যদি তার ভালোবাসার মানুষটা তার কাছে ধরা দিত। অবশেষে এমন সুযোগ আসলো। কোনো এক দুর্বল মুহূর্তে তারা দুইজনে কাছাকাছি আসলো। এর পরিণতিতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গেল। এই কথা ছেলেটি জানা মাত্র খুব ভয় পেয়ে গেল। পারিবারিক সম্মান, তার সাজানো সংসার, সবকিছু একটা ভুলের জন্য শেষ হতে বসেছে। ভেঙে পড়ল ছেলেটি। নিজের ভালোবাসাকে এভাবে ভেঙে পড়তে দেখে মেয়েটির খুব কষ্ট হলো। সে যে মন প্রাণ দিয়ে ছেলেটিকে ভালোবেসেছে, ভালোবাসার প্রতিদানে ভালোবাসা ছাড়া আর কিছুই চায়নি সে। তার কারণেই তার ভালোবাসার মানুষটা নিজের প্রিয় সব জিনিস হারাবে। এ কি করে হতে দিতে পারে মেয়েটি? এই মতাবস্থায় মেয়েটি একটা উপায় বার করল। তবে উপায়টি সহজ নয়। তার উপর মেয়েটির সম্মানহানির সম্ভাবনা থেকেই যাচ্ছে। ছেলেটি প্রথমে রাজি না হলেও পরে তার সংসার বাঁচাতে রাজি হয়ে যায়। অর্থের বিনিময়ে তার ঠিক করা কিছু ছেলেদের নিয়ে নিজের বাড়িতে ডাকাতির ছক কষে। ডাকাতির শেষে এই ডাকাতরাই অপহরণ করে মেয়েটিকে। কিছুদিন পর মেয়েটি আবার ফিরে আসে বাড়িতে। তার অবস্থা দেখে বাড়ির সকলের দয়া হয় মেয়েটির প্রতি। কিছুদিন পরে সকলে মেয়েটির সম্ভাব্য সন্তানের ব্যাপারে জানতে পারে। এসবের মাঝে ততদিনে মেয়েটির বাবা মা গত হয়েছে। অনাথ অত্যাচারিত মেয়েটি যন্ত্রণা অনুভব করে ছেলেটির স্ত্রী। স্বামীকে বলে অনাগত শিশুটিকে দত্তক নিতে রাজি করান স্বামীকে। ছেলেটি সুযোগ খুঁজছিল তার ভুলের প্রায়শ্চিত্ত করার। তার সহধর্মিণী সেই পথ খুলে দিল তার সামনে। এসবের সত্যতা যাতে কখনো সামনে না আসে তার জন্য পরিবার নিয়ে নতুন জায়গায় এসে নতুন করে সব শুরু করে ছেলেটি। ভালোই চলছিল সবকিছু। সব আবার ওলটপালট হয়ে গেল যখন তিনি জানতে পারলেন তার সেই দত্তক নেওয়া মেয়েও আজ অন্তঃসত্ত্বা। আর এর জন্য দায়ী তার নিজের ছেলে। কি বলছেন রথিজিৎ বাবু?
পুলিশ এসে প্রথমে পরমার জন্য বাবাকে দায়ী করলো, এবার আপনি আমায় দায়ী করছেন। আপনারা ভেবেছেনটা কি শুনি? আপনার চরিত্র সম্পর্কে আপনার বাবা ভালো মতো জানতেন। এমন ঘটনা তো এই প্রথম নয় শশীভূষণ বাবু, এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছেন আপনি। সে খবর কাকাবাবু জানতেন, এমনকি নিজের এলাকার ভিতরেও আপনি ধরা পড়েছিলেন। সেবার কাকাবাবুর মধ্যস্থতার জন্য বেঁচে যান আপনি। এসবের পরেই কাকাবাবু আপনার বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে করলে যদি আপনার মতি ফেরে, ঠিক সেই আশাতেই কাকাবাবু এর জন্য আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার কথাও বলেছিলেন। আপনি তখন অন্য ছক কষলেন। এত সম্পত্তি হাতছাড়া হয়ে গেলে আপনার চলবে কি করে? আগে সম্পত্তি বাঁচাতে হবে, তাই বিয়ে করে নিলেন কাকাবাবুর কথা মতো। কাকাবাবুর কথা মতো বাইরে আর কিছু করা নিরাপদ নয় বুঝে বাড়ির ভেতরেই নিজের শিকার খুঁজতে লাগলেন। চোখের সামনে ছিল পরমা। পরমা যে আপনার নিজের বোন নয় তা আপনি জানতেন। পরমার জন্মের সময় আপনি একটু বড়ই ছিলেন, ওই সম্ভবত 10-12 বছরে। কাজেই পরমার মাঝে মোক্ষদামাসি সেটা আপনার জানা ছিল। তাই আপনি পরমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলেন। ওর আসল মায়ের কাছে নিয়ে যাওয়ার নাম করে দিনের পর দিন আপনি পরমাকে ব্যবহার করে গেছেন। পরমা কাকাবাবু আর কাকিমার দয়ায় বড় হয়েছে, আপনি তাদের নিজের সন্তান। কাজেই ওনারা আপনার বিরুদ্ধে কোনো কথা শুনবেন না। শ্যামাকে বললে শ্যামা কষ্ট পাবে, এসব ভেবেই পরমা দিনের পর দিন আপনার অত্যাচার সহ্য করে যাচ্ছিল। আশা ছিল যেদিন নিজের মাকে খুঁজে পাবে সেই দিন এসব থেকে মুক্তি পাবে পরমা। এসব মিথ্যে বলছেন আপনি। এতদিন আমাদের অতিথি হয়ে থেকে আজ আমাদের বিরুদ্ধেই চক্রান্ত করছেন আপনারা। পরমা কিন্তু মৃত্যুর আগে আপনার নাম জানিয়ে গিয়েছিল শশীভূষণ বাবু। কাকে জানিয়েছেন? আর তাই যদি হয় সে তাহলে পুলিশের কাছে বলল না কেন? পরিবারের সম্মানের কথা ভেবেই হয়তো সে বলেনি। সে আমাকে বলেনি, তবে সত্যিটা আমিই খুঁজে বার করেছি। তাহলে আপনাকে কেন বলল? প্রমাণ দরকার হলে তা আদালতে অবশ্যই দেব। ভুলে যাবেন না, একই ভুল আপনি একাধিকবার করেছেন। এমনকি আপনার বাবার বারংবার বারণ করা সত্ত্বেও বাদ যায়নি আপনার স্ত্রীর বোনও। তাই আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা কঠিন কাজ হবে না। এবার শশীভূষণ একটু দমে গেল, মাথা নিচু করে আর কোনো উত্তর দিল না। এসব কি শুনছি আমি? এত বছর ধরে সংসার করার এই প্রতিদান পেলাম আমি। যাদের আমার পরিবার ভেবেছি তারা সবাই দিনের পর দিন আমাকে শুধুই ঠকিয়ে গেছে। আমার স্বামী তার জীবনের এত বড় সত্য আমার কাছ থেকে গোপন করে গেল আজীবন। আর আমি কিছু বুঝতেই পারলাম না যে সন্তানকে পেটে ধরেছে সে যে এত বড় দুশ্চরিত্র লম্পট, তাও জানতে পারিনি। আর তুই কি করলি মোক্ষদা? তোর বিপদ জেনে নিজের সর্বস্ব দিয়ে তোকে আগলে রাখতে চেয়েছিলাম, আর সেই তুই কি না আমার সংসার ভাঙলি? কান্নায় ভেঙে পড়লেন কাকিমা। বৌমনি, আমি তোমাদের কারুর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। এটা ঠিক যে ছোটবাবুকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু ছোটবাবু আমাকে কখনো সে নজরে দেখেননি। এক ঝড় রাতে ভিজতে ভিজতে অনেক রাতে বাড়ি ফিরেছিলেন। তোমরা সবাই ঘুমিয়েছিলে। সে রাতে আমি দরজা খুলে দিই। দরজা খোলার পর প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন ছোটবাবু। ওনাকে ধরে ঘরে নিয়ে যেতে দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি সারাদিন কাজের পর তখন ঘুমাচ্ছিলে, তাই ছোটবাবুর গায়ের ভিজে কাপড় বদলানোর জন্য নিয়ে যাই আমার ঘরে। ওখানে যখন ছোটবাবু আমাকে কাছে টেনে নেন তখন আর নিজেকে আটকাতে পারিনি। পরদিন সকালে ছোটবাবু অনেক করে অনুরোধ করেছিলেন যেন এসব কিছু আমি কাউকে না জানাই। জানাজানি হলে তুমি খুব কষ্ট পাবে। সেদিন বুঝলাম এই জন্মে ছোটবাবুর মন আমি পাবো না, কিন্তু আমার সর্বস্ব সারা জীবন শুধু ছোটবাবুর জন্য থাকবে। যখন বুঝলাম আমার ভেতরে ছোট একটা প্রাণ বেড়ে উঠছে, তখন বাধ্য হয়ে ছোটবাবুকে জানালাম। উনি চেয়েছিলেন সকলকে সব জানিয়ে দিতে, এতে ছোটবাবুর সংসার ভেঙে যেত। ছোটবাবু যে তোমাকে ভালোবাসে খুব বৌমনি। যে আগুনে নিজে জ্বলছি সেই আগুনে নিজের ভালোবাসার মানুষটাকে কি করে ঠেলে দিই, তাই উপায় আমি বের করলাম। এমনকি ছেলেগুলোর
হদিশও আমিই দিয়েছিলাম ছোটবাবুকে, অথচ ওই ছেলেগুলো আমাকে একা পাবার সুযোগ নিতে ছাড়েনি। তুমি বিশ্বাস করো বৌমনি, তারপর ছোটবাবু আর আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তুমি আমার আর পরমার কোনো অভাব রাখোনি। ছোটবাবু আর পরমা আমার চোখের সামনে আছে, এই ভেবেই সারাটা জীবন কাটিয়ে দেব ভেবেছিলাম। কিন্তু তোমাদের ছেলে আমার মেয়েটাকে ছাড়ল না, দিনের পর দিন তার উপর অত্যাচার করে গেছে। ছোটবাবুকে অনেকবার ওই ছেলের কর্মের জন্য লুকিয়ে কাঁদতে দেখেছি। তুমি কষ্ট পাবে বলে তোমাকে বলতে পারতেন না। পরমার ব্যাপারে জানার পর ছোটবাবু বুঝে গিয়েছিলেন এসবের জন্য কে দায়ী হতে পারে। এই জন্যই কি তুমি শশীভূষণ বাবুকে আফিম দিয়েছিলে মোক্ষদামাসি? রথিজিৎ বলল, শশী দাদাবাবুকে আফিম আমি দিইনি দাদাবাবু। ওটা আফিম নয় দাদা, ঘুমের ওষুধ ছিল। ওটা আমি মিশিয়েছিলাম ওনার রাতের দুধে। সবে যখন জেনেছেন তখন এটাও নিশ্চয়ই জানেন যে আমার বাবা পেশায় ডাক্তার। ওনার থেকে লুকিয়ে বোন আমাকে এই ওষুধগুলো দিয়েছিল। পুটুন হওয়ার পর আমার সাথে বোন 1 মাস ছিল এই বাড়িতে। সেই সুযোগে এই শয়তান ওর ক্ষতি করেছে। আমার বাবা সব জেনে আমার শ্বশুরমশাইকে সব জানান। এক মেয়ের সংসার বাঁচাতে বাবা আর এক মেয়ের অপরাধীকে ছেড়ে দেন। আমার ঘেন্না করে এই মানুষটির স্ত্রীর পরিচয়ে বাঁচতে। এর থেকে বিধবা জীবন কাটানো ঢের ভালো। তাই বোন আর আমি মিলে ঘুমের ওষুধ দিয়ে ওনাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলাম। এই কাজে পরমা আমাদের সাহায্য করেছিল মাত্র। কিন্তু এমন কপাল যে ওই ওষুধে কিছুই হলো না, বেঁচে গেল পাপিটা। তাহলে এসব তোমার কাজ ছিল? আমি ভেবেছিলাম এসব পরমা করেছে। এই ভাবনা থেকেই আপনি পরমাকে খুন করেন, তাই তো? খুন? আর মিথ্যে বলে লাভ নেই শশীভূষণ বাবু। আমি ওকে মারতে চাইনি। ও আমাকে খুন করার চেষ্টা করছে ভেবে আমার রক্তটা ফুটে উঠেছিল। সেদিন রাতে যখন আমি ওর ঘরে যাই তখন কথা কাটাকাটি হতে হতে ওর গলা চেপে ধরেছিলাম আমি। কিছুক্ষণ পর পরমা নিস্তেজ হয়ে পড়ল। আমি ভয় পেয়ে গেছিলাম। ও গর্ভবতী সেটা সবাই জানতো। এমন সময় ওর আত্মহত্যা করাটা স্বাভাবিক। তাই গলায় দড়ি দিয়ে ওকে ঝুলিয়ে ওর আত্মহত্যার ব্যাপারটা সাজানো ছাড়া কোনো উপায় ছিল না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। শশীভূষণের ধরে থাকা পা কাকিমা আস্তে আস্তে সরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে স্তব্ধ হয়ে গেলেন কাকিমা। মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা তুমি অন্তত আমার থেকে মুখ ফিরিয়ে নিও না মা। বাবা চিরকাল আমায় শাসন করে গেছেন। সারা জীবন আমার মনে হয়েছে আমার থেকে পরমার ব্যাপারে বাবা বেশি উৎসাহী। আমার মধ্যে সারা জীবন যেন বাবা শুধু দোষ দেখে গেছেন। সারা জীবন চেয়েছি কি করে পরমাকে অপদস্থ করা যায়, কিন্তু কিন্তু ঈশ্বর যেন ওর ভাগ্যটা সোনার কলমে লিখেছেন। পাপের ফসল হয়েও সব কিছুতে আমার থেকে জিতে যাবে পরমা, এটা আমি বরদাস্ত করতে পারতাম না একদম। কখনো কখনো তো আমার সন্দেহ হতো বাবা পরমাকে দত্তক নিয়েছেন নাকি আমাকে। সব কিছুর মাঝে তুমি আমাকে মমতায় মুড়ে রেখেছিলে। বাবা বকলে তুমি আসতে আমাকে রক্ষা করতে। আজ তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না মা। ভুল তো আমি ছিলাম শশী। তোর বাবা বলতেন আমার প্রশ্রয়ে তুই ভুল রাস্তায় যাচ্ছিস। আমি কখনো তার কথা শুনিনি। চিরকাল মনে হয়েছে নিজের পেটের ছেলেকে বেশি ভালোবাসবো। এটাই তো স্বাভাবিক। তার ফল আজ পেলাম। তোরা সবাই মিলে আমাকে হারিয়ে দিলি। সব কিছু তোর জন্য হলো শশী। সারা জীবন ভেবেছি আবার দয়ায় মোক্ষদার পরমা বেঁচে আছে, অথচ আমার জন্য মোক্ষদা তার সব কিছু ত্যাগ করেছে। এত বড় বলিদানের ভার আমি বইব কি করে? মোক্ষদা, পারলে আমাকে ক্ষমা করে দে। নিজের অহংকারে তোর জীবনের সব কিছু কেড়ে নিলাম নিজের অজান্তেই। আপনাকে আমি কথা দিয়েছিলাম কাকিমা, আপনার পরিবারের সম্মান রক্ষার আপ্রাণ চেষ্টা আমি করব। তাই সমস্ত কিছু আমি এখনো পুলিশকে জানাইনি। এখন সবকিছুই আপনার সামনে জলের মতো পরিষ্কার। সবাই সবার সত্য আপনার কাছে নিজেই বলেছেন। এবার যা বিচার করার তা আপনিই করুন। আমরা কাল সকালেই রওনা দেব। আসি।
আমিও রথিজিতের পিছন পিছন আমার ঘরে চলে এলাম। ঘরে এসে রথিজিৎ আরেকটা সিগারেট ধরালো। আমি ধৈর্য ধরে পাশের চেয়ারে এসে বসলাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। নীরবতা ভেঙে রথিজিৎ আমাকে উদ্দেশ্য করে বলল, কিছু জিজ্ঞেস করবে বিজয়? না, মানে বলছিলাম যে এত কিছু ঘটনা জানলে কি করে? চোখ কান খোলা রাখলে বাতাস তোমাকে খবর দিয়ে যাবে বিজয়। দেখো, রক্ষে করো আর হেয়ালি করো না। তাহলে এক এক করে বলি। পরমার সাথে কাকাবাবুর এত মিল ছিল যে আমার সন্দেহ হয়েছিল পরমা ডাকাতের সন্তান হতে পারে না। তাই আমি ইন্সপেক্টর চ্যাটার্জিকে বলেছিলাম সেই সময় কাকাবাবু যেখানে থাকতেন সেখানে সব ডাকাত দলের হদিশ আমার চাই। খোঁজ নিয়ে জানা গেল নির্দিষ্ট ওই সময়ে ওই এলাকায় ডাকাতের উপদ্রব তেমন ছিল না বললেই চলে। আরও অদ্ভুত ব্যাপার, এত বড় ডাকাতির পরে কাকাবাবুর পরিবারের কেউ এর জন্য পুলিশের সাহায্য চাননি। মোক্ষদা মাসিকে ওরা তুলে নিয়ে গিয়েছিল ডাকাতির জিনিসের জন্য না হলেও মোক্ষদা মাসির জন্য হলেও তো পুলিশের কাছে জানানো উচিত ছিল। একটা কাজের লোকের মেয়েকে নিয়ে গেছে বলে হয়তো। তেমন অমানুষ হলে এরা মোক্ষদা মাসি আর পরমার ভার সারা জীবন বইতো না বিজয়। তা ঠিক বলেছ, কাকাবাবুরা এমন মানুষ নন। আচ্ছা, তারপর বলো। ডাকাত দল ডাকাতি করলে কখনো একটা বাড়িতে ডাকাতি করে না। তখন মনে হলো ব্যাপারটা সাজানো নয়তো। খোঁজ নিয়ে আরও জানা গেল শিলিগুড়ির এই বাড়িটা ওই সময় ঠিক আগেই কেনা হয়েছিল। সেই সময় কাকাবাবুর কাছে এত টাকা আসলো কি করে যে উনি এই 3 তলা বাড়ি কিনলেন? টাকাটা আসলে ডাকাতের হাত থেকে বাঁচাতেই এই বাড়ি কেনা হয়েছিল, যাতে ডাকাতির সময় তারা বেশি কিছু না পায়। ডাকাতরা ডাকাতি করার আগে সাধারণত এই বাড়ির সব খুঁটিনাটি জেনে আসে। তবে এক্ষেত্রে কেন অন্যথা হলো? এ থেকেই আমার সন্দেহ হয় ঘটনাটা সাজানো ছিল। তারপরের ঘটনাগুলো আমি নিজের মতো করেই সাজিয়েছি। আর শশীভূষণের ব্যাপারে এত খবর পেলে কোত্থেকে? এবার আসি শশীভূষণ বাবুর ব্যাপারে। শ্যামা আর তার মধ্যে যে মধুর দাম্পত্যের সম্পর্ক ছিল না তা আমি সেদিন ওদের দুজনের কথোপকথনের মাধ্যমেই বুঝেছিলাম। তোমার মনে থাকবে হয়তো বিজয়, সেদিন শ্যামা বলেছিল বোনের মতো, অথচ যখন পরমার ব্যাপারে আমি শ্যামাকে বললাম তখন সে অবাক হলো। তার মানে সেদিন শ্যামা পরমার কথা বলেনি, তবে কার ব্যাপারে বলেছিল? এখান থেকে শশীভূষণের চরিত্র নিয়ে অনুসন্ধান শুরু করি। সিগারেট আর চা খাওয়ার অভ্যাস এখানে আমাকে অনেক সাহায্য করেছে। পাড়ার মোড়ের চা সিগারেটের দোকানকে কখনো অবহেলা করবে না বিজয়। এগুলো স্থানীয় সংবাদ জোগাড়ের আদর্শ জায়গা। ওখান থেকে শশীভূষণ সম্পর্কে অনেক তথ্য পাই। কাকাবাবুকে এলাকার লোকেরা যতটা সমীহ করত ঠিক ততটাই ঘৃণা করত শশীভূষণকে। কাকাবাবুর মধ্যস্থতার ফলেই শশীভূষণের কুকর্মগুলো ধামাচাপা ছিল। কাকাবাবু ভেবেছিলেন ছেলের বিয়ে দিলে হয়তো তার মতি পাল্টে যাবে। মনে আছে সেদিন মেঘ বলেছিল এ বাড়ির একজন ছাড়া সবাই খুব ভালো। সেই একজন আর কেউ না, শশীভূষণ। মেয়েদের মধ্যে পুরুষের নজর চেনার একটা ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। মেঘের উপরেও শশীভূষণের খারাপ নজর ছিল। মেঘমালার সাথে কিছু করেছে নাকি? না, সেই সাহস পাইনি। সেদিন তুমি যখন বললে মেঘের সাথে কথা বলতে, তখন রাতে কথা বলেছিলাম মেঘের সাথে। ওর কাছ থেকেও অনেক কিছু জেনেছি। শ্যামার মনের ব্যাপারে শ্যামা নিজেই মেঘকে জানিয়েছিল। তবে শশীভূষণকে খুনের পরিকল্পনার ব্যাপারে হয়তো সত্যিই মেঘ কিছু জানতো না। তাহলে সে খবর কোথায় পেলে তুমি? এইখানে কিছুটা নিজে সাজিয়ে নিয়েছি বিজয়। শশীভূষণের খুনের ব্যাপারে জানতো একমাত্র পরমা। সেদিন পরমার দায়িত্ব ছিল ওষুধ দুধে মিশিয়ে শশীভূষণকে দেওয়ার। দিনের পর দিন অত্যাচারিত পরমা সুযোগ পেল তার প্রতিশোধ নেওয়ার। হঠাৎই সেই সময় মোক্ষদা মাসিও রান্নাঘরে প্রবেশ করে। ওদের মধ্যে অতীত নিয়ে কথা হয়। মোক্ষদা মাসি ভেবেছিলেন পরমার আসল জন্মরহস্য জানলে তখন আর পরমা মোক্ষদা মাসির থেকে সত্যিটা লুকোবে না। হলোও তাই। পরমা সব বলল মোক্ষদা মাসিকে। এতদিনে মা মেয়ের মিলনের ফলে বদলে গেল দুধের গ্লাস। ওষুধ মেশানো দুধ খেলেন কাকাবাবু, আর আফিম মেশানো দুধ খেল শশীভূষণ। তার পরিণতি তো তুমি জানোই। শ্যামা শশীভূষণের ব্যাপারটা জানত, তাই পরদিন শ্যামা অবিচল ছিল।
অথচ সেই শ্যামাই ভেঙে পড়ল পরমার মৃত্যুতে। এখানেই আমার দ্বিতীয় সন্দেহ হলো। তবে শ্যামার মতো নিরীহ মেয়ে, তারপর শশীভূষণের সন্তানের মা যে এত বড় ষড়যন্ত্র করতে পারে সেটা শশীভূষণ ভাবতে পারেনি। তাই সন্দেহ করেছিল পরমার উপর। অবিবাহিত মেয়ে মা হতে চলেছে, এক্ষেত্রে তার আত্মহত্যা করা অস্বাভাবিক নয়। তবে দরজা খোলা আর পরমার শরীরের আঘাতের চিহ্ন আবার আমার মনে সন্দেহ জাগাল। শশীভূষণ ভেবেছিল যে কাকাবাবুর মতো পরমার পোস্টমর্টম সে আটকে দিতে পারবে। শেষ মুহূর্তে কাকিমার জন্য সে সেটা পারল না। এত দূর তো না হয় আমি বুঝলাম, সবই যদি বুঝতে পেরেছিলে তবে সেদিন চুপি চুপি পুলিশ স্টেশনে গিয়ে অকারণে কাকাবাবুর আর পরমার ব্যাপারে এসব কথা তুমি ইন্সপেক্টর চ্যাটার্জিকে দিয়ে বলালে কেন? দুটো কারণ আছে বিজয়। প্রথমত, শশীভূষণের প্রতিক্রিয়া দেখার জন্য, আর দ্বিতীয়ত এ বাড়ির লোকেরা কাকাবাবুর সম্পর্কে কি ভাবেন সেটা যাচাই করার জন্য। আশা করি এবার তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আচ্ছা, একটা শেষ প্রশ্নের উত্তর দাও। আবার কি? এখানে আসার আগে থেকে তুমি এত খিটখিটে হয়েছিলে কেন? খিটখিটে হয়েছিলাম আমি? হ্যাঁ, তুমি কি চিন্তায় মশগুল ছিলে? আরে না বিজয়, আসলে অনেক দিন ধরে মগজের কোনো খোরাক পাচ্ছিলাম না, তাই একটু অস্থির লাগছিল। রহস্য ছাড়া জীবন কেমন যেন ওই বেস্বাদ লাগে এখন। তা ঠিক বলেছ, কিন্তু মেঘমালার জন্য তোমার সময় বের করা উচিত। আমার কথা শেষ না হতেই মেঘমালা ঘরে প্রবেশ করল। কিছু না বলে চেয়ারে চুপ করে বসে পড়ল সে। মেঘমালার কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। রথিজিৎ আর আমি দুজনের দিকে জিজ্ঞাসু চোখে তাকালাম। অতঃপরও রথিজিৎ জিজ্ঞাসা করল, কি হলো মেঘ, কি চিন্তায় ডুবে গেলে? কটা দিন আগেও পরিবারটাকে কত পরিপূর্ণ দেখলাম, আজ দেখো একটা সংসার পুরো ছাড়খাড় হয়ে গেল। সবার জীবনটা কেমন পাল্টে গেল এক নিমেষে। হ্যাঁ মেঘ, এটাই সংসারের নিয়ম। কিছু সত্য গোপন থাকলে সংসারে শান্তি বজায় থাকে। আমি তো এখনো ভাবতে পারছি না যে শ্যামা ওর নিজের স্বামীর হত্যার ষড়যন্ত্র করতে পারে। আসলে কি জানো তো বৌঠান, শ্যামা সত্যি শশীভূষণকে ভালোবেসেছিল। অনেক অবহেলা সত্ত্বেও ভেবেছিল কখনো হয়তো শশীভূষণ শ্যামার ভালোবাসা বুঝবে। কিন্তু বোনের অপমানে আর বারবার নীরবতায় শ্যামা খুব ক্ষুব্ধ ছিল। আর স্বামীর চরিত্র সম্পর্কে জানার পর বিচক্ষণ শ্যামা নিজের সিঁদুর বাঁচানোর জন্য অন্য মেয়েদের সম্মান বাঁচানোর পথ বেছে নিয়েছিল। এটাও খুব একটা সহজ ছিল না শ্যামার কাছে। তা ঠিক বিজয়, শ্যামার চিন্তাধারাকে আমিও সম্মান করি, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে শ্যামা একদম ঠিক কাজ করেনি। শ্যামা ভেবেছিল এভাবে শশীভূষণকে সরিয়ে দিতে পারলে বাড়ির সম্মান রক্ষা হবে, আর পুটুনটাও বড় হয়ে ওর বাবার কুকীর্তি সম্পর্কে জানতে পারবে না। সত্যি কি কখনো লুকোনো সম্ভব মেঘ? এই দেখো না, কাকাবাবু আর মোক্ষদামাসিও তো ভেবেছিল সত্যিটা লুকোবে। এক সত্যি লুকোবার জন্য অনেক বড় মূল্য দিতে হয়েছে মোক্ষদামাসিকে। নিজেকে উজাড় করে ভালোবাসতে পারে কজন? কাকাবাবুর প্রেম ভাগ্য কিন্তু খুব ভালো ছিল। একদিকে কাকিমা, আবার অন্যদিকে মোক্ষদামাসি। তা ছিল বিজয়। কাকাবাবু চাইলেই দুজনের ভালোবাসার সুযোগ নিতে পারতেন, কিন্তু তিনি কখনো এমন করেননি। স্ত্রীর প্রতি নিজের সমর্পণ থেকে জীবনে কোনো পরিস্থিতিতে তিনি পিছিয়ে আসেননি। কাকাবাবু থাকতে শশীভূষণ একটু নিয়ন্ত্রণে তবু ছিল। এখন তো আবার শ্যামার ব্যাপারেও সব জেনে গেছে। এবার শ্যামার কি হবে? জানি না মেঘ, এবার ওদের সিদ্ধান্ত ওদের নিতে দাও। তুমি গুছিয়ে নাও, আমরা কাল সকালেই বের হব। ঠিক আছে, তবে কাল কোথায় যাব? মানে মেঘমালা জানতে চাইছে যে কলকাতায় ফিরে যাব নাকি দার্জিলিংয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে আর কি। সেটা ক্রমশ প্রকাশ্য। সন্ধ্যার সময় আমি আর রথিজিৎ একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম। ফেরার সাথে সাথে মেঘমালা ছুটে এলো। কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে অপেক্ষা করছি। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি চলো একবার।
আরে কি হয়েছে সেটা তো বলবে আগে। শশীভূষণ তার ঘরে দৌড় দিয়েছে, কোনো সাড়া দিচ্ছে না। তোমরা একটু দেখো। কি বলছো বৌঠান? রথিজিৎ, চলো চলো। হ্যাঁ শিগগির চলো। ঘরের সামনে গিয়ে দেখলাম শ্যামা, কাকিমা ও মুখ্যতা মাসি সকলেই ঘরের দরজা ধাক্কা দিয়ে শশীভূষণকে ডাকছে। ভেতর থেকে তখনও কোনো সাড়া পাওয়া যায়নি। আবার কোনো অশনি সংকেতের আশঙ্কায় ভীত 3 নারী দরজার বাইরে দাঁড়িয়ে। ভেতর থেকে কোনো একটু শব্দ পাবার আশায় তারা বুক বেঁধে রয়েছে। আমরা দুজন গিয়ে যোগ দিলাম ওদের সাথে। আমাদের মনেও যে খারাপ কিছুর আশঙ্কা ছিল না তা জোর করে বলতে পারবো না, তবে এই মুহূর্তে দরজা খোলার ব্যাপারে মনোনিবেশ করলাম। আমাদের ডাকাডাকিতেও কোনো সাড়া পাওয়া গেল না। কাকিমা বললেন, বাবা তোমরা দেখো যদি দরজাটা ভাঙতে পারো। আমি আর রথিজিৎ গায়ে সর্বস্ব শক্তি দিয়ে দরজায় বারংবার আঘাত করতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরে দরজা আলগা হলো। অবশেষে আমরা সবাই তাড়াতাড়ি ঘরে প্রবেশ করলাম। যা দেখলাম তা আমাদের মস্তিষ্ক আশা করলেও মন যেন মানতে চাইছিল না। শশীভূষণ নিজের হাতের শিরা কেটে ফেলেছে। বিছানাসহ সারা ঘর রক্তের লাল রঙে ধুয়ে গেছে। এই বাড়ির 3 নারী একত্রে আর্তনাদ করে উঠল। মেঘমালা এমন দৃশ্য আগে কখনো চাক্ষুষ করেনি। ঘটনার বিভৎসতায় রথিজিতের পিছনে মুখ লুকোল মেঘমালা। আমি আর রথিজিৎ এমন দৃশ্য বহু দেখেছি ঠিকই, কিন্তু এবারের ব্যাপারটা একটু আলাদা। আমি শশীভূষণের নাকের কাছে হাত ধরে বুঝলাম শ্বাস আর চলছে না। নেতিবাচকভাবে মাথা নাড়ার সাথে সাথেই ঘরে আবার কান্নার রোল উঠল। ঘরের টেবিলের এক কোণে একটা কাগজ এমনভাবে রাখা আছে যেন এই ঘরে প্রবেশ করলে সকলের নজরে পড়ে। কাগজখানা তুলে নিজে পড়ে দেখে রথির হাতে দিলাম। চিঠি পড়ে নিয়ে কাকিমার দিকে এগিয়ে গেল রথিজিৎ। কাকিমা রথিজিৎকে বললেন জোরে জোরে চিঠিটা পড়ার জন্য। রথিজিৎ পড়তে শুরু করল। চিঠির বক্তব্য ছিল ঠিক এই রকম। আমি চিরকাল তোমার কষ্টের কারণ হয়ে থেকেছি। আমার জন্য তোমাকে শুধু অপদস্থ হতে হয়েছে সকলের কাছে। এবার এমন ভুল করে ফেলেছি যা আর শোধরাবার কোনো পথ নেই। তুমি আর আমাকে ভালোবাসো না। শ্যামা আমার মৃত্যু কামনা করে, এতটাই ঘৃণা করে শ্যামা আমাকে। সবকিছু হারানোর পর আজ বুঝতে পেরেছি আমার কাছে কত অমূল্য সম্পর্ক ছিল। শুধু যদি নিজের অহংকার ছেড়ে দিয়ে যা আছে তা নিয়ে একটু সন্তুষ্ট থাকতাম, তাহলে আমার থেকে সুখী আর কেউ হতো না। তুমি যদি আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েও নাও, তবু নিজের নজরে পড়ে গিয়ে কিসের জন্য বেঁচে থাকবো আমি? শ্যামাকে বলো পুটুনকে যেন না জানায় ওর বাবা কতটা খারাপ মানুষ ছিল। একদিন হয়তো সেও সব জানতে পেরে আমাকে ঘৃণা করবে। তবু যতদিন এই ঘৃণা থেকে বাঁচতে পারি, আমার আত্মা শান্তিতে থাকতে পারবে। ক্ষমা করবে না আমি জানি, তাই দূর হয়ে গেলাম তোমাদের নজর থেকে। ইতি, তোমার অধম সন্তান শশীভূষণ।